হাই স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই নতুন লেকচারে। ইতিমধ্যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়েছে এবং তোমরা যারা পাস করেছো তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবার তোমরা এরপরে অনেকেই সায়েন্স গ্রুপে যাবে, কেউ আর্টস গ্রুপে আসবে। এই আর্টস গ্রুপে যারা আসবে তাদের এই আর্টস গ্রুপে প্রচুর সাবজেক্ট রয়েছে বা অনেক সাবজেক্ট রয়েছে, তাদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি একটি খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে ক্লাস 11-এর সিলেবাস নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের ক্লাসের দিকে এগিয়ে যাই। তো সর্বপ্রথমে দেখতে পাচ্ছ তোমরা থাম্বনেলে ক্লাস 11 সেমিস্টার 1 রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস। রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসটা যে তোমাদের রয়েছে, এখানে আমরা আজকে নাম্বার বিভাজনটা নিয়ে বিশেষ করে আলোচনা করব এবং তোমাদের সিলেবাসে কী কী রয়েছে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের টোটাল 50 মার্কের এক্সাম হবে এবার। তার মধ্যে 10 নাম্বার যে রয়েছে সেটা তোমাদের ইন্টারনাল কিংবা প্রজেক্টের রয়েছে এবং বাকি 40 নাম্বার যেটা রয়েছে তোমাদের সেটি শর্ট কোশ্চেন করতে হবে। সেই শর্ট কোশ্চেনটা তোমাদের এমসিকিউ আকারে হতে পারে, শূন্যস্থান পূরণ করতে আকারে হতে পারে, কিংবা সেটা টিক মার্কের মধ্য দিয়ে করতে হতে পারে। তো দেখো, এই যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটি রয়েছে, এই সিলেবাসটি তোমাদের 6টি পার্টে বিভক্ত করা হয়েছে এবং বিভিন্ন পার্ট থেকে বিভিন্ন রকম তোমাদের কোশ্চেন থাকবে। তো প্রথম পার্টে তোমাদের যেটা রয়েছে ইউনিট 1, সেখানে তার টাইটেল হচ্ছে শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। অর্থাৎ তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধির মধ্যে কোন কোন বিষয়গুলি আলোচনা করতে হবে, এই অধ্যায় থেকে তোমাদের 4 নাম্বারের কোশ্চেন থাকবে। প্রথমে যেটা দেখতে হবে সেটি হচ্ছে সংজ্ঞা, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও রাষ্ট্রবিজ্ঞানের পরিধি। রাষ্ট্রবিজ্ঞান কি, রাষ্ট্রবিজ্ঞান মেনলি কোন কোন বিষয়গুলিকে নিয়ে আলোচনা করে এবং রাষ্ট্রবিজ্ঞানে কোন কোন বিষয়গুলি রয়েছে, এই সমস্ত বিষয় আমরা এখানে আলোচনা করব। পরবর্তীকালে যেটা নেক্সট আছে সেটি হচ্ছে ইউনিট 2, যার মেন রিডিং রয়েছে অধ্যায়ের রাষ্ট্র, সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। এখান থেকে তোমাদের 5 নাম্বারের কোশ্চেন থাকবে। এখানে তোমাদের যে বিষয়গুলি পড়তে হবে সেটি হচ্ছে রাষ্ট্রের সংজ্ঞা ও রাষ্ট্রের বৈশিষ্ট্য। আমরা জানি যে কোনো একটি জায়গাকে আমরা হুট করে রাষ্ট্র হিসাবে আখ্যা করতে পারবো না। রাষ্ট্রকে রাষ্ট্র হিসাবে গ্রহণ করার জন্য 4টি মেন উপাদান যেগুলি রয়েছে সেগুলো হচ্ছে জনগণ, সরকার, একটা নির্দিষ্ট এরিয়া ও সার্বভৌমত্ব। এরপরে যেটা পড়তে হবে রাষ্ট্রের বৈশিষ্ট্য এবং একটি রাষ্ট্রের আরও এছাড়াও কী কী বৈশিষ্ট্য রয়েছে যে সেগুলি দেখে আমরা রাষ্ট্রকে মনে করতে পারবো, হ্যাঁ এটি হচ্ছে একটি রাষ্ট্র। এরপরে যেটি রয়েছে সেটি ইউনিট 3, যার মূল হেডিং রয়েছে নাগরিকত্ব। এই অধ্যায় থেকে তোমাদের টোটাল 7 নাম্বারের কোশ্চেন থাকবে। এখানে যে বিষয়গুলি তোমাদের পড়তে হবে নাগরিকত্বের অর্থ বা সংজ্ঞা, নাগরিকত্ব অর্জনের পদ্ধতি, নাগরিকত্ব বিলোপের কারণ, ভারতীয় সংশোধনের নাগরিকত্ব, অর্থাৎ নাগরিকত্ব কি, নাগরিকত্ব কিভাবে পাওয়া যায়, ভারতীয় সংবিধানের নাগরিকত্বটি কোথায় রয়েছে। আমরা জানি আর্টিকেল 5-এ যখন আমরা দেখব সেখানে আমরা দেখতে পাবো যে নাগরিকত্ব রয়েছে এবং পরবর্তীকালে নাগরিকত্ব ভারতবর্ষে কিভাবে অর্জন করা যায়, নাগরিকত্ব কিভাবে বিলম্ব হয়। আমরা জানি ভারতবর্ষ একটি এমন দেশ যা শুধুমাত্র কেন্দ্রীয় নাগরিকত্ব রয়েছে, কোনো স্টেটের পার্টিকুলার নাগরিকত্ব নেই। এবং যদি কোনো সাধারণ মানুষ 1-2 দেশের নাগরিকত্ব নিতে চায় এবং তার সাথে যদি তার ভারতের নাগরিকত্বের সাথে সাথে যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব থাকে, তো সেই ক্ষেত্রে তার অন্য দেশ ভারতের নাগরিকত্ব তার কেটে যাবে। এরকম অনেকগুলি কারণ রয়েছে যেগুলি খুবই ইন্টারেস্ট। তোমরা পরবর্তীকালে যখন আমরা সেগুলি ডিটেলসে আলোচনা করব তখন তোমরা সেগুলি বুঝতে পারবে। এরপরে যে 4 নাম্বার পার্টে রয়েছে তোমাদের সেটা হচ্ছে সংবিধানের ধারণা, সংজ্ঞা ও প্রকার। এখানে তোমাদের টোটাল 6 মার্কের কোশ্চেন থাকবে। এখানে যে বিষয়গুলি নিয়ে তোমাদের পড়তে হবে সেগুলো হচ্ছে সংবিধানের সংজ্ঞা, সংবিধানের প্রকারভেদ, সেটি লিখিত হতে পারে, অলিখিত হতে পারে, এবং নমনীয় সংবিধানের গুণাবলী ও ত্রুটি। সংবিধানের প্রকারভেদ, পৃথিবীতে অনেক দেশ রয়েছে যারা লিখিত সংবিধান বা অলিখিত সংবিধান বিভিন্নভাবে ইউজ করে থাকে বা বিভিন্ন রকম সংবিধান তাদের রয়েছে। আমাদের ভারতবর্ষে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, এরকম কিছু কিছু দেশ রয়েছে। আমরা যদি এই দেশগুলোতে যাই তাহলে দেখতে পাবো তাদের সংবিধান কিন্তু লিখিত সংবিধান। অন্যদিকে যদি আমরা দেখি গ্রেট ব্রিটেন, সৌদি আরবিয়া এবং নিউজিল্যান্ডের কিছু কিছু পার্ট রয়েছে যেগুলি অলিখিত সংবিধান। এরপরে আমরা দেখব নমনীয় সংবিধান, অর্থাৎ ভারতবর্ষের সংবিধান এমন কিছু কিছু অংশ আছে যেগুলি খুব সহজেই সংশোধন করা যায়
এবং এই খুব সহজে সংবিধান সংশোধন করার ফলে তার কীরকম কী কী ত্রুটি রয়েছে এবং কি কি ভালো দিক রয়েছে এই বিষয়গুলি নিয়েও আমরা আলোচনা করব। এরপরে যেটা রয়েছে তোমাদের ইউনিট 5-এ তোমাদের টোটাল 8 মার্কের অ্যান্ড কোশ্চিন থাকবে এবং এইটির নাম হচ্ছে সংবিধানের দর্শন প্রণয়ন, অর্থাৎ সংবিধানের কার্যাবলী, সংবিধান প্রণয়ন, গণপরিষদের গঠনের দাবি, গণপরিষদের গঠন, আলোচনা পদ্ধতি, ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের ভূমিকা, প্রস্তাবনার আদর্শ ও তাৎপর্য, ভারতীয় সংবিধানে গৃহীত বিশেষ বিভিন্ন দেশের সাংবিধানিক বৈশিষ্ট্য। অর্থাৎ ভারতীয় সংবিধান কি করে তৈরি হলো, ভারতীয় সংবিধান তৈরিতে গণপরিষদের কতটা ভূমিকা রয়েছে, ডক্টর বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধানকে তৈরি করার জন্য কতটির অবদান রয়েছে। আমরা জানি ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। এমনিতে কোনো মানুষকে জনক বলা হবে না, অবশ্যই তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আমাদের এই সংবিধানে। এরপরে যেটা তার সঙ্গে সাথে আমাদের পড়তে হবে প্রস্তাবনার আদর্শ। পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে 1946 খ্রিস্টাব্দে প্রস্তাবনা, যেটা প্রিয়াম্বেল আমরা বলি, সেটি আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে ইনক্লুড করা হয়েছে। এবং এর তাৎপর্য কি, ভারতীয় সংবিধানে গৃহীত বিশ্বের বিভিন্ন দেশের সাংবিধানিক বৈশিষ্ট্য। আমরা জানি ভারতবর্ষ একটি এমন দেশ, দীর্ঘদিন ধরে ইংরেজদের হাতে পরাধীন থাকার পরবর্তীকালে ভারতীয় অনেক রাজনৈতিকবিদ তারা মনে করছে যে স্বাধীনতার পর ভারতবর্ষকে আমরা কিভাবে পরিচালনা করব। এই জন্য ভারতীয় গণপরিষদের কাছে দায়িত্ব দেওয়া হয়, যেটা তারা সাধারণ জনসাধারণের জন্য একটি লিখিত যেন একটি সুন্দর সুসজ্জিত সংবিধান তৈরি করতে পারে। এবং তারপরে আমরা দেখেছি পরবর্তীকালে যে ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে ড্রাফটিং কমিটি যেটা রয়েছে, 19 ছাড়াও আরও 7জন মেম্বার সেখানে ছিল এবং তাদের প্রচেষ্টায় দীর্ঘ প্রায় 3 বছর, এক্সাক্ট যদি আমরা ডেট বলি 2 বছর 11 মাস 17 থেকে 18 দিন, প্রায় 64 লক্ষ টাকা খরচ করে ভারতীয় সংবিধানকে 11টি দেশের টোটাল 10টি দেশ ও ভারতীয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর কিছু কিছু অংশ নিয়ে আমাদের এই বিশাল সংবিধানটি তৈরি করা হয়েছে। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ইউনিট 6। এটি তোমাদের লাস্ট অধ্যায় ফার্স্ট সেমিস্টারে। এখান থেকে প্রায় 10 নম্বরের কোশ্চেন থাকবে। কি কি বিষয় নিয়ে আমাদের পড়তে হবে? এটির মেন রিডিং হচ্ছে ভারতীয় সংবিধানে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, বৃহত্তম সংবিধান, লিখিত সংবিধান, আংশিক নমনীয়, আংশিক অনমনীয়, সংসদীয় ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয়তা, আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, মৌলিক অধিকার ও কর্তব্য, নির্দেশমূলক নীতি, বিচার বিভাগের স্বাধীনতা, এক নাগরিকত্ব, দলতক বিরোধী আইন, সংরক্ষণ, সংখ্যালঘুর অধিকার, ধর্মনিরপেক্ষতা, সর্বজনীন প্রাপ্ত ভোটাধিকার, সংবিধানের প্রাধান্য। অর্থাৎ ভারতীয় সংবিধানে এখানে যে বৈশিষ্ট্যগুলি, ভারতীয় সংবিধান আমরা লিখিত সংবিধান জানি এবং লিখিত সাথে সাথে বিশ্বের সর্ববৃহৎ সংবিধান। ভারতীয় সংবিধান পৃথিবীতে একমাত্র সংবিধান যার বর্তমানে প্রায় 450টি ধারা রয়েছে। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে এতগুলি ধারা রয়েছে। আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাবো অনলি 9টি ধারা রয়েছে। ফ্রান্সের যদি দেখি 147টি ধারা রয়েছে, কিন্তু ভারতবর্ষের সংবিধানে এতগুলি রয়েছে। ভারতবর্ষের সংবিধান যখন তৈরি করা হয় 1949 সালে 26শে নভেম্বর, যেদিন এই সংবিধান একদম পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়, গণপরিষদের হাতে তুলে দেওয়া হয়, সেই দিন দেখা গেছিলো ভারতীয় সংবিধানের 395টি ধারা, 8টি তফসিল ও 22টি অংশ নিয়ে গঠিত হয়েছিল। বর্তমানের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো ভারতীয় সংবিধানে প্রায় 450টি ধারা, 25টি অংশ ও 12টি তফসিল নিয়ে গঠিত। এরপরে আমাদের যেটা পড়তে হবে আমরা যদি দেখি ভারতীয় সংবিধানের 368 নং ধারায় রয়েছে কি নমনীয় ও অনিয়মীয় সংবিধান, অর্থাৎ ভারতীয় সংবিধান সংশোধন করার নিয়ম। আমরা যদি দেখি ভারতীয় সংবিধান প্রায় 2টি প্রসেস রয়েছে এবং একটি স্পেশাল প্রসেস রয়েছে ভারতীয় সংবিধান সংশোধন করার ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা যদি দেখি ভারতীয় সংবিধানের কিছু কিছু অংশ রয়েছে যেগুলি অতি সহজেই সংশোধন করা যায় এবং আরও কিছু কিছু অংশ রয়েছে যেগুলি অতি সহজে সংশোধন করা যায় না, বিশেষ করে যেগুলি বেসিক স্ট্রাকচারের মধ্যে আসে, যেটি কেশবানন্দ ভারতী কেসে নির্ধারণ করা হয়েছিল 1973 সালে। এরপরে আমাদের যেটা সংসদীয় ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয়তা। সংসদীয় ব্যবস্থা বলতে ভারতবর্ষের যে আমাদের দেখছি আমরা রাষ্ট্রপতি শাসিত দেশ দেখতে পারি বা প্রধানমন্ত্রী শাসিত, আমাদেরটা যেহেতু সংসদীয় তো আমাদের প্রধানমন্ত্রী শাসিত দেশ বা শাসন ব্যবস্থা রয়েছে। যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা বলতে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার, এই বৈশিষ্ট্যটা কিন্তু ভারতবর্ষে রয়েছে। আধা যুক্তরাষ্ট্রীয়, ভারতীয় যে শাসন ব্যবস্থাতে পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, আমাদের ভারতীয় শাসন ব্যবস্থা হচ্ছে আধা যুক্তরাষ্ট্রীয়
শাসন ব্যবস্থা। মৌলিক অধিকার, আমরা যখন আমাদের ভারতীয় সংবিধান তৈরি হয়, ভারতবর্ষের প্রত্যেক সাধারণ নাগরিকের জন্য 7টি মৌলিক অধিকার ছিল, কিন্তু পরবর্তীকালে 44তম সংশোধন 1978 সালে 7ম যে আমাদের মৌলিক অধিকারটি ছিল অধিকারটি ছিল সেটি বাদ দেওয়া হয়, কারণ সেটা ছিল নাগরিকদের হচ্ছে সম্পদের অধিকার। সেটি এখন বর্তমানে আর্টিকেল 300 ধারা এতে রয়েছে সাধারণত আইনি অধিকার হিসাবে। এবং পরবর্তীকালে আমরা যেটা পড়ব মৌলিক কর্তব্য। ভারতীয় সংবিধান যখন তৈরি করা হয়েছিল তখন মৌলিক কর্তব্য ছিল না, কিন্তু পরবর্তীকালে মিনি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নামে যেটি আমরা জানি 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে সরান সিং কমিটির উদ্যোগে ভারতীয় সংবিধানে 10টি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু বর্তমানে তো 11টি রয়েছে। এই জন্য আমরা পরবর্তীকালে আরও দেখতে পাবো 86তম সংশোধনে 1902 সালে আরেকটি নতুন কর্তব্য ইনক্লুড করা হয়। সেটি হচ্ছে যে 6 থেকে 14 বছরের প্রত্যেক শিশুকে স্কুলে যেতে বাধ্যতামূলক। এটি 2010 সালে কার্যকর হয়। এবং পরবর্তীকালে দেখব নির্দেশমূলক নীতি, ডিপিএসপি, এটি আমাদের সংবিধানে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এবং এখানে শুধু এটি সাধারণ মানুষের জন্য নয়, এটি হচ্ছে ভারতবর্ষের যে অঙ্গরাজ্যগুলি রয়েছে তাদের জন্য। রাজ্যকে পরিচালনা করার জন্য যে কোনো রাজ্য এখান থেকে কিছু কিছু অংশ নিতে পারে তাদের রাজ্যকে ভালোভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। এই ক্ষেত্রে কেন্দ্র সরকার তাদের উপর কোনো রকম চাপ সৃষ্টি করতে পারবে না। বিচার বিভাগের স্বাধীনতা, অর্থাৎ বিচার বিভাগ, আমাদের যদি বিচার বিভাগের কাঠামো দেখি, আমাদের ত্রিস্তরীয় বিচার বিভাগ আমরা দেখতে পাবো। সবার উপরে সুপ্রিম কোর্ট রয়েছে, তারপর হাইকোর্ট, এবং তারপর আমরা দেখব ডিস্ট্রিক্ট কোর্ট, তার নিচেও আমরা দেখতে পাই ন্যায় পঞ্চায়েত। এক নাগরিকত্ব, আমি আগেই বলেছি ভারতীয় সংবিধানে আমাদের আমরা আধা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা যেহেতু ফলো করি, তো আমাদের এক নাগরিকত্ব রয়েছে, শুধুমাত্র কেন্দ্র সরকারের নাগরিকত্ব বা কেন্দ্রীয় নাগরিকত্ব, সিটিজেন্স অফ ইন্ডিয়া। এরপরে যেটা দলত্বক বিরোধী আইন, আমরা দেখি বর্তমান সময়ে যদি দেখি তো দলত্বক বিরোধী আইন একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় রাজনীতির ক্ষেত্রে, কারণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এক দল থেকে পদত্যাগ করে অন্য দলে চলে যাচ্ছে। এটি 52তম সংশোধনে নিয়ে আসা হয়েছে ভারতীয় সংবিধানে, এবং এক্ষেত্রে বলা হয়েছে যে এখানে কিছু কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলি ফলো করে একজন দলনেতা এক দল থেকে ত্যাগ করে অন্য দলে যেতে পারে। সংরক্ষণ, ভারত আমাদের একটি মহান দেশ, যেখানে প্রচুর পরিমাণে সাধারণ মানুষ বসবাস করে বিভিন্ন ধর্মের, তাদের সকলের আর্থিক অবস্থা এক নয়। ভারতবর্ষের সংবিধান তার জন্য করা হয়েছে সকলকে ইকুয়ালিটিতে নিয়ে আসার জন্য, তাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সংখ্যালঘুদের অধিকার রয়েছে আমাদের সংবিধানে, ধর্মনিরপেক্ষতা রয়েছে, যে কোনো মানুষ এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, এবং সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। ভারতবর্ষে আমরা যদি দেখি আগে 21 বছরের আগে কোনো সাধারণ মানুষ ভোটদান দিতে পারতো না, কিন্তু 61তম সংশোধনে বিশেষ করে 1989-88 থেকে যদি আমরা দেখি, তখন এইটি বিশেষ করে লাগু করা হয়েছে যে 21 বছরের নিচে থেকে কমিয়ে সেটা 18 বছরে নিয়ে আসা হয়েছে, এবং প্রত্যেক 18 বছরের নাগরিক যাদের ভোটাধিকার কার্ড রয়েছে তারা ভোটদান দিতে পারবে ভারতীয় নির্বাচনের ক্ষেত্রে। এই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়। এরপরে তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটি দেখার জন্য।